শুভেচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছে দীপ্তি চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করা এবং বহুল আলোচিত জুলাই সনদ প্রস্তুতের লক্ষ্যে গত 17 জুন থেকে শুরু হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠক। প্রথম দিনের বৈঠকে উপস্থিত হয়নি জামায়াতে ইসলাম। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতির মাধ্যমে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণার প্রতিবাদে জামায়াতে ইসলাম ঐক্যমত্য কমিশনের বৈঠক যেটি রয়েছে সেটিকে বর্জন করেছেন। অর্থাৎ 18 জুন জামায়াতে ইসলামী বৈঠকে অংশ নেন, কিন্তু দ্বিতীয় দিন বৈঠক থেকে বেরিয়ে আসে সিপিবি ও আরও দুইটি রাজনৈতিক দল। তাদের অভিযোগ, বৈঠকে আলোচনার জন্য জামাতকে বেশি সময় দেওয়া হচ্ছে, কিন্তু সিপিবি সহ অন্যান্য দলকে সময় দেওয়া হচ্ছে না। অবশ্য পরে তারাও বৈঠকে ফিরে যান। ছাত্র তরুণদের তৈরি রাজনৈতিক দল এনসিপি রাজনৈতিক দলগুলোকে কোন পদ্ধতিতে জাতীয় ঐক্যমত্য কমিশন ডাকছে তা সুস্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। দর্শক, আজকে কথা বলতে চাই সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্যমত্য কতদূর সেই বিষয়ে। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অতিথি হিসেবে জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি জাতীয় নাগরিক ঐক্য। আমাদের সাথে রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দলগুলোর মধ্যে নানা অভিযোগ এখনই দেখা দিচ্ছে। ঐক্যমত্য যখন আসছে তখন কার কথাকে কতটুকু প্রায়োরিটি দেওয়া হবে সেটা নিশ্চয়ই একটা বড় প্রশ্ন। আমি মাহমুদুর রহমান মান্না আপনার কাছে জানতে চাচ্ছি আমরা যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যখন বৈঠক হয় লন্ডনে, সেটা নিয়ে জামাত এবং এনসিপি দুজনেই একটা বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন যে তাদেরকে বেশি দাম দেওয়া হচ্ছে বা বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং তাদের সাথে একটা যৌথ বিবৃতি চলে আসছে, একটা ডিসিশন চলে আসছে। এই ব্যাপারটিকে আপনি আসলে কিভাবে দেখেন? আমার কাছে পুরো বিষয়টাই খুবই ঝাপসা। মানে কীরকম, ডক্টর ইউনূস যখন গেলেন তখন প্রাথমিকভাবে উনি কেন যাচ্ছেন এটা খুব স্পষ্ট ছিল না। পরে বোঝা গেল যে ওনার কোনো এজেন্ডাই নাই। ওইটা রাজা চার্লসের এই অ্যাওয়ার্ড নেওয়াটা এমন কোনো ইম্পর্টেন্ট ব্যাপার ছিল না। আর সাইফন্ড আউট মানি মানে এক্সপ্লোর করবেন, ফিরিয়ে আনবেন বলে যে চিন্তা কথাগুলি বলেছিলেন সে তো প্রাইম মিনিস্টার দেখাই করেনি। তাহলে এজেন্ডাটা কী ছিল শেষ পর্যন্ত? কিন্তু যেটা উনি যাবার আগে বিএনপির মহাসচিব বলেছিলেন যে এটা ডক্টর ইউনূস চেয়েছেন তারেক রহমানের সঙ্গে কথা বলতে, মনে হচ্ছে যে এটাই সত্যি। তো এরকম করে একেবারে যিনি 7 দিন আগে বললেন একটা দলই কেবলমাত্র একমত হচ্ছে না, বাকি সব ঠিক আছে, 7 দিনের মধ্যে এত বড় পরিবর্তন, একটু অবাক লাগে না? তারপরে উনি গিয়ে যেটা করেছেন তো খুবই সত্যি কথা, যে মানে এইটা প্রোটোকলের মধ্যে পড়ে না। সরকার প্রধান উনি একটা রাজনৈতিক দলের, তাও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে মিলে যৌথ একটা স্টেটমেন্ট দেবেন, এটা হওয়ার কথা না। এটা হতে পারতো একই স্টেটমেন্ট দুটো মানে সরকার পক্ষ এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে আলাদা আলাদা করে বলা যেত। অথচ যে জন্যই করছে যেটা ভালো ইলেকশন, সেই ইলেকশনের সময় তারিখ নির্ধারণের ব্যাপারটাই কারোর সাথে আলোচনা করলেন না। সবাইকে রেখে দিয়ে প্রায় ডার্কে রেখে একটা দলের সাথে গিয়ে সেটেল করে ফেললেন। জামায়াতে ইসলামী এইটার প্রতিবাদ করেছে। আমি মনে করি যে আমি স্টেটমেন্ট যেটা পড়েছি যে এরকম একা একা কেন, তারা তো এইটা বলতে পারে না যে কেন এরকম করে ডেট নির্ধারণ করে, কারণ তারাই এই ফেব্রুয়ারির কথা বলেছিল এবং তাদের প্রস্তাবে একভাবে বলা যায় ঠিক হয়েছে। এনসিপিটা আমি ধরছি না, কারণ এনসিপি এ সম্পর্কে খুব স্পষ্ট ছিল না। সব মিলে বিষয়টা দাঁড়ালো যে ডক্টর ইউনূস গেলেন, গিয়ে তারেক রহমানের সঙ্গে বসে একটা ডেট নির্ধারণ করলেন। এতে বিএনপি তথা তার নেতা তারেক রহমানের ওয়েট, ইমেজ অনেক বেড়ে গেল। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রশাসনের উপর প্রভাব পড়ে। এমনিতেই একটা ধারণা হয়ে গেছে যে এখন বিএনপি তো দল, আর তো দল নেই, নির্বাচনে ওরাই জিতবে, মানে ওরাই ক্ষমতায় যাবে, তাহলে প্রশাসন কি করবে, পুলিশ কি করবে, ওদেরকে খাতির করবে, ওদের কথা শুনবে। এই পয়েন্টটা নিয়ে আমি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে যেতে চাচ্ছি। এই যে মোটামুটি একটা সম্ভাব্য বা ভবিষ্যৎ সরকারের প্রধানের সাথে বর্তমান সরকার প্রধানের বৈঠক হয়েছে কিনা, এটা নিয়ে নানা কল্পনা হচ্ছে, এটা কি নির্বাচনে প্রভাব ফেলবে মনে করছেন? আমি মনে করি যদি এটা বৈঠকটা নাও হতো তারপরও প্রভাব পড়তো আসলে। কেন?
ধরলাম আমাদের একটা স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করছে, আমাদের একটা তত্ত্বাবধায়ক সরকার আছে, 5 বছর পর পর সুন্দর নির্বাচন হয়। আমরা আগেও দেখেছি 4র্থ বছর পার হওয়ার পর কোনো একটা ক্ষমতাসীন সরকারের 5ম বছরে এসে সরকারের কাজকর্ম স্লো হয়ে যায়। প্রশাসন, পুলিশ তারা একটু ধীরে চলনীতিতে যায়, কারণ নির্বাচনের সময় পরে কোন সরকার আসবে, আমি এই সরকারের হয়ে অনেক বেশি এনগেজড হয়ে যদি কাজ করি, বাংলাদেশ তো ইউরোপ আমেরিকা না, পরের সরকারটার বিরাগ ভাজন হয়ে যেতে পারি, এরকম কিন্তু একটা টেন্ডেন্সি আবহমান কাল থেকে কাজ করে, এটা এই অঞ্চলেই করে। ফলে মানে বাংলাদেশের ইতিহাসে কোনোদিন একটা ফেয়ার নির্বাচনে এতটা গ্যারান্টেড কেউ জিতবে এটা আসলে খুব বেশি ছিল না। সম্ভবত 73 সালের নির্বাচনে ভোট চুরি হয়েছে, জাসদ থেকে কিছু সিটে বঞ্চিত করা হয়েছে, স্বতন্ত্রকে করা হয়েছে, কিন্তু 73 সালে এরকম একটা অবস্থা ছিল, ফেয়ার ইলেকশনে আওয়ামী লীগই জিততো। এই প্রথম একটা ফেয়ার ইলেকশনে একেবারে ল্যান্ডস্লাইড বললে কম বলা হয় আসলে, মানে একটা দল এখন বাইরে কয়টা সিট যাবে সেই আলাপ আমরা করি। সো এরকম যে দলটা জিতবে সেই দলটাকে সামনে রেখে প্রধান উপদেষ্টা যদি বৈঠক নাও করতেন, ভোট হলে তো এটা হবে, এটা সবাই জানে। এবং খেয়াল করবেন যারা বিরোধী, যারা বিএনপির সাথে কম্পিটিটার্স, তারাও খুব ভালোভাবে জানে বিএনপি ক্ষমতায় যাবে কিভাবে। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি সেদিন বলছিলেন যে 50 থেকে 70টার বেশি সিট নাকি পাবে না বিএনপি। নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে আলোচনায় থাকতে চান মনে হয়, প্রায় এই ধরনের নানান রকম মন্তব্য করে উনি আলোচনায় থাকেন, এটা ওনাকে আলোচনায় রাখছে। বিএনপিরও 2-1 লিডার আছে, কিন্তু এই ওনার দলেরই লোকজন একটা কথা বলে না, জামায়াত একটা কথা বলে না, বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায় যেন নির্বাচিত হয়ে লুটপাট করতে পারে, তাদের ভাষা এটা। কিন্তু তারাও বলছে কি বিএনপি নির্বাচন হলেই বিএনপি নির্বাচিত হবে এবং ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে তারা লুটপাট করতে চায়। বিএনপি সমালোচনা করেন এরকম কিছু পাবলিক ইন্টেলেকচুয়ালস আছেন, তাদেরও ন্যারেটিভ এটা যে নির্বাচন দিয়ে নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে তারা লুটপাট করতে চায়। সো যে দলটা এত অনিবার্যভাবে ক্ষমতায় আসছে বলে মনে হয়, সেটাকে সামনে রেখে প্রশাসন, পুলিশ, এবং আরেকটা কথা যোগ করতে হবে, এই প্রশাসন পুলিশ কিন্তু নৈতিক মানদণ্ডে খুবই নিচু অবস্থায় আছে। আমাদের প্রশাসন পুলিশের বিরুদ্ধে অভিযোগ সবকালেই থাকে যে তারা ক্ষমতাসীনদের হয়ে কাজ করে, ক্ষমতাসীনদেরকে সাহায্য করে, কিন্তু শেখ হাসিনার সময় যেভাবে তারা শেখ হাসিনার পারপাস সার্ভ করেছে অন্যায়ভাবে ক্ষমতায় থাকার জন্য, সো তাদের কোনো নৈতিক স্ট্যান্ডার্ডই আর অবশিষ্ট নেই। তারা দেখবেন বিএনপির হয়ে, মানে তারা বিএনপির চেয়ে বেশি বিএনপি হয়ে যাবে এবার। সেই কারণেই আমি মনে করি যে নির্বাচনের আগেই তারা বিএনপির হয়ে কাজ করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে, এবং সেটা এই বৈঠক, এটা কি ঠেকানোর কোনো রাস্তা নেই? না, ঠেকানোর ফেয়ার ইলেকশন হলে কি এটা আসলে ফেয়ার ইলেকশনের কি বলবো কোনো উপাদান হতে পারে যে আসলে প্রশাসন এই দলের পক্ষে কাজ করবে? আমি একটা জায়গায় মনে করি যে তারা নির্বাচন যখন হবে, এটা অনেকখানি আবার নির্ভর করবে সরকার কিভাবে কাজ করে। আমরা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছি কেন সব সময়, কারণ আমরা এটাও দেখেছি যখন একটা দলীয় সরকারের পর একটা তত্ত্বাবধায়ক সরকার আসে, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রশাসন এবং পুলিশ, আবার যদি তত্ত্বাবধায়ক সরকার সেরকম কঠোর থাকতে পারে, তারা ঠিকঠাক মতো কাজ করেছে। সো আমি এই প্রশাসন বিএনপির হয়ে নির্বাচনে কাজ করবে কি করবে না, সেটা অনেকখানি ডিপেন্ড করবে এই সরকার এই প্রশাসন এবং পুলিশকে কিভাবে পরিচালনা করছে। জনাব মাহমুদুর রহমান মান্না, জামাত প্রথম দিন বৈঠক, ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেটা থাকেনি তারা, কিন্তু দ্বিতীয় দিন থেকেছে এবং মোটামুটি ডমিনেটই করেছে। বেতরকার খবর আপনারা আরো ভালো বলতে পারবেন। এবং বাম দলগুলো যখন আলোচনা করতে যাচ্ছিল আর আসলে সেরকম সুযোগ দেওয়া হয়নি, এবং কমিশন নাকি জামাতকে অনেক কথা বলার সুযোগ দিয়েছে। একসময় জামাত বলেছে যে বাম দলগুলোর আসলে কতজন ভোটার আছে, সত্য মিথ্যা আসলে ভেতরে যারা ছিলেন তারা আরো ভালো বলতে পারবেন। প্রথমে বর্জন করা এবং পরে বৈঠকে অংশগ্রহণ করা, এই বিষয়টা কিভাবে দেখছেন? প্রফেসর ইউনূস ফোন করেছিলেন জামাতের আমিরকে, স্পেশালি রিকোয়েস্ট করেছিলেন যার উনি থাকেন, যেহেতু তিনি ছিলেন না। মানে এটাতে হয় কি জানেন, আপনি দাওয়াত করলেন একজনকে, তারপরে তাকে ওই যে কলসির মধ্যে খাবার দিলে যে শেয়ালারি গল্প আছে না, তাকে তো কথা বলতে দিতে হবে। তারা কথা বলতে পারবে বুঝেই এসছে। এখন আসলে এতগুলো দল, এত নেতা, সবাইকে কথা বলতে দিলে টাইম রেস্ট্রিক্ট করা হয়, ওখানে সবসময় করা হয়, অধীনও করা হয়েছে। কিন্তু এইরকম না যে ওখানে একটা বিরাট কোনো শোরগোল হয়েছে। কথা বলেছে তারা, একজন দুজন খুবই মানে ভেহেমেন্টলি প্রোটেস্ট করেছে, আবার তো ফিরে এসছে। এইটা যেরকম করে আমাদের নিউজ থার্স্টি মিডিয়াগুলো যেভাবে প্রজেক্ট করেছে অ্যাজ ইফ বড় কিছু হচ্ছে, এরকম হয়নি। তারা এইটা বলেছে যে তাদেরকে বেশি সময় দেওয়া হচ্ছে, সেটা ঠিক।
তাদেরকে কম দেওয়া হচ্ছে সেটাও ঠিক, কারণ তাদেরকে যে টাইম লিমিট করা হয়েছে তার মধ্যেই, কিন্তু তারা ওইটা বোঝেন নাই যে তাদেরকে ওরকম করে স্পেশালি বলা হয়েছে বলে ওই খাতিরটুকু ওরা করেছে। এইটা আবার সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা করা হয়নি, এটা আমি পরে জিজ্ঞেস করে জানতে পেরেছি। সেই জন্য আমি বলছি যে এইটাকে বড় পয়েন্ট করবার ব্যাপার নেই, যেরকম আপনি মনে করছেন বা অনেকেই মনে করছে যে ওটার মধ্যে কোথায় আটকে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু না। সো ফার যদি দেখেন স্লোলি হলেও জিনিসটা এগুচ্ছে, একটা দুইটা তিনটা পয়েন্টে তো একমত হয়েছে, কিছু কিছু পয়েন্টের ডিফারেন্স কিছুটা কমে এসছে, আলোচনার জায়গা তো তৈরি হয়েছে। আর যেহেতু প্রফেসর ইউনূস সেটা বলেছেন যে যেটা যেটা একমত হবে সেটা সেটা করবো, যেটা হবে না চেষ্টা করব যদ্দূর কমাতে পারি কমাবো, না পারলে রেখে দেবো পরবর্তী সময়ের জন্য। কাজে এখানে আটকে যাবার মতো কোনো বিষয় নেই, আমি এরকম দেখি না। আপনার দলের প্রতিনিধিও তো সেখানে রয়েছে, আসলে ঐক্যমতে খুব একটা কঠিন হচ্ছে না, মানে আস্তে আস্তে এটা আগাচ্ছে, মানে যতখানি এগিয়েছে সেটা তো দেখাই যাচ্ছে না। যেমন ধরেন ওই যে আপনার আর্টিকেল 70-এর ব্যাপারে, তারপরে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের ব্যাপারে, কিন্তু আটকে যাচ্ছে হয়তো এনসিসিতে আটকে যাচ্ছে হয়তো ধরেন যে নারীদের প্রতিনিধিত্ব কীরকম করে হবে। যদি আমি মনে করি নারীদের ব্যাপারটা ডিফিকাল্ট, এটা কীরকম করে করা যাবে, আমরা ডাইরেক্টও চাইছি, আবার ডাইরেক্ট করতে গেলে একটা হিউজ ব্যাপার হচ্ছে, একটা সলিউশন হয়তো হবে। এইখানে আমি একটা কথা আপনাকে বলে রাখি, আমি এটা দর্শকদের জন্যও বলছি, আমি জানি আমি এটা বলাতে কোনো রকম ইথিক্স ভায়োলেট করছি কিনা। বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন সালাউদ্দিন সাহেব, উনি একটা কথা বলেছেন যে আমি আমার দলের পজিশন বলবো, কিন্তু এরকম নয় যে আমার ভাবনা আর কিছু থাকতে পারে, এরকম হতে পারে যে অন্য কিছু ভাবছি, কিন্তু আমার দলের কথা বলছি, আমি আমার প্রোটেস্ট রেজিস্টার করছি, তারপর সবাই মিলে যেটা করবেন আমরা তার প্রতি রেসপেক্টফুল থাকার চেষ্টা করব। আমি বোঝাতে পেরেছি কিনা জানি না, তার মানে ওনারা তাদের মানে ডিসেনশনটা নোট করবেন, কিন্তু মেবি তারা অ্যাগ্রি করবেন, টোনটা তাই এটাই করবেন তা জানি না। এ থেকে আমি বলছি যে মানে দেখেছেন না ওই যে জামাত, উনি এনসিপি ওই নাহিদ বিলে একসাথে ছবি দেখিয়েছে, ওইখানকার অ্যাটমসফিয়ারটা এখনো হেলদি আছে, ওইখানে সম্পর্কটা এরকম লড়ালড়ির মতো হয়নি। তারপরেও কথা হচ্ছে এটা পাওয়ার গেম, আলটিমেটলি কে ডমিনেট করবে সেটা নিশ্চয়ই থাকবে। এবং এইখানে যদি আমরা মনে করি জাতীয় ঐক্য গড়ে তুলব, সামনে নির্বাচন, আমি আপনাকে পরাজিত করতে চাইতো, আপনাকে আমি যেরকম করে পারি হারাতে হবে, এটাই আবার আলটিমেট লক্ষ্য। এই জায়গাতে আপনি ওই ঐক্য চাইলে হবে না, ওই ডিফারেন্সটা নিয়েই তারপরে ইলেকশনটা যাতে স্মুথলি যায়। আমি মনে করি যে এটা ইলেকশনের বল গড়িয়ে গেছে, ইলেকশনের দিকেই যাবে। তাহলে বেশ পজিটিভ খবরই শুনলাম। ডক্টর জায়েদ রহমান, 24-এ যারা আসলে স্টেক হোল্ডার ছিল তার মধ্যে যদি মোটামুটি বড় যারা আছেন তাদেরকে ভাগ করে, রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সমাজ আসলে ছিল, এখন ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমরা এনসিপিকে বলতে পারবো কিনা সেটাও নিশ্চয়ই একটা প্রশ্ন আছে, তাই না? কারণ সবার প্রতিনিধিত্ব নিশ্চয়ই এনসিপি করে না। তার উপরে আবার আমাদের যে সাধারণ জনতা ছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা ছিল, সাপোর্টার ছিল, তারা আছে। একটা ঐক্যমত্য কমিশন কি বা তাদের বৈঠক কি শুধুমাত্র রাজনৈতিক দল নিয়ে করাই যুক্তিযুক্ত মনে করেন, কারণ তারাই তো আসলে রোল করবেন বা শাসন ব্যবস্থায় থাকবেন, নাকি আসলে অন্যান্য স্টেক হোল্ডারও কিছু কিছু হলেও আনা যেত? খুবই জটিল প্রশ্ন, এবং এই জটিল প্রশ্নের মুখে আমাদের প্রধান উপদেষ্টা একটা ব্লান্ডার করেছেন কিছুদিন আগে লন্ডনে। চ্যাথাম হাউসের যিনি উপস্থাপিকা, ওনাকে এই প্রশ্নটা করেছিলেন যে আপনারা রাজনৈতিক দলগুলোকে নিয়েই বসে সংস্কার করে ফেলছেন, নাকি এটা কি এরকম হতে পারতো না এই যে সংস্কারের এজেন্ডাগুলো দলগুলো তার নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে ইনক্লুড করত, এরপর ভোটে যেত, ভোট প্রমাণ করত কারটা আসলে মানে মানুষ গ্রহণ করছে। তখনই তিনি সেই কথা বলেন যে এটা আপনি দিতে পারেন, কিন্তু এখানে জটিলতা আছে, ও বলবে আমাকে কত টাকা দেবে আমি ভোট দেবো, সেই টাকা দিয়ে ভোট দেওয়ার আলাপটা উনি এই কারণে এনেছেন, এবং ওনার এই যুক্তিটা খুবই মর্মান্তিক। কিন্তু এই পয়েন্টটা খেয়াল করেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এনসিপির অনেক লিডার্সের সাথে টকশোতে যখন কথা বলেছি, তারা প্রায় বলতেন জনগণ তো 70 অনুচ্ছেদ এটা চায়, জনগণ আপার হাউস এটা চায়, জনগণ প্রক্লেমেশন চায়, জনগণ তখন বলতো যে রিরাইটিং অফ দ্য কনস্টিটিউশন চায়। তখন আমি একটা কথা বলেছি, জনগণ যদি এটা চেয়ে থাকে, এটা যদি এতটা কনফিডেন্ট আপনারা হন, জাস্ট মেক ইট ইউর ইলেকশন ম্যানিফেস্টো। আপনি ম্যানিফেস্টোতে লিখে দেন, গিয়ে ভোট চান, জনগণ আপনাকে ভোট দেবে, ভোট দেওয়ার পর আপনি এসে এগুলো সব করবেন, আপনি জিতে। তাই তো কথাটা, এই জটিল জায়গাটা আছে, এবং আসলেই সত্য কথা যে আমরা আসলে জনগণের সাথে আলাপ করছি না। আবার আমি একটা পাল্টা কথাও যদি বলি, জনগণের সাথে আপনি কি আবার আলাপ করতেও পারেন সবকিছু, আই এম সরি এভাবে বলার জন্য। কেউ কেউ এই যে গণভোটের আলাপ করেছে, কেউ কেউ বলেছে যে ইস্যুগুলোতে ঐক্যমত্য হবে না, এগুলো গণভোটে দাও। এখন এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, আপনি জনগণকে কি আসলে
গণভোটে যদি দিতে চান, প্রান্তিক মানুষটাকে কি এনসিসি বোঝানো সম্ভব? এবং ভোটের একটা বিরাট পার্সেন্টেজ সে প্রান্তিক মানুষ, তো তাকে আপনি আসলে কিভাবে বুঝিয়ে আনবেন? এই সিচুয়েশনটা আসলে খুব জটিল। সেই কারণে আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলো করলে ভালো হবে। আর একটা কিছু আমি যোগ করতে চাই, জনগণের যে একেবারে পার্টিসিপেশন নেই তা না। আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং একেবারে গ্রাসরুট লেভেলে আমরা বিভিন্ন বিভাগে পর্যন্ত গেছি। আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে মতামত চেয়েছি, হাজার হাজার মতামত আছে, এগুলো কম্পাইল করেছি, সেখান থেকে আমরা ইনপুট নিয়েছি। আমরা যে জাস্ট করেছি তা না, আমরা বিবিএসকে দিয়ে সার্ভে করিয়েছি, গ্রামাঞ্চলেও সার্ভে হয়েছে বিভিন্ন কি ইস্যুগুলোতে। এই কাজ অন্যান্য কমিশনও করেছে। সো যেই প্রস্তাবগুলো প্রেজেন্টেড হয়েছে এর মধ্যে জনগণের এক ধরনের পার্টিসিপেশন আসলে আছে। কিন্তু আমি একমত যে আসলে এটা একটা জটিল জায়গা, মাঝামাঝি কোনো একটা জায়গায় আমাদের আসতে হবে। ঐক্যমতের জায়গায় কোন কোন বিষয়কে আনবো সেটা নিয়ে আর একটু ক্লিয়ার একটু জানতে চাই আমরা। যেমন ৭০ অনুচ্ছেদটা আমরা জেনেছি সবাই ঐক্যমতে এসেছেন এবং যেটা খুবই আলোচিত ছিল, খুবই দরকার ছিল মনে করছেন অনেকে গণতন্ত্রের চর্চার জন্য। নারী সংসদে নারীদের ১০০ আসন নির্ধারণের ব্যাপারে মোটামুটি একটা ঐক্যমতে এসেছে। আর কোন কোন বিষয় আসলে টেবিলে আনা হচ্ছে জনাব মাহমুদুর রহমান মান্না? আনা উচিত, আনা হচ্ছে না, এগুলো সব পত্রিকায় এসছে, যেগুলো আনা হচ্ছে। ধরেন এনসিসি আসছে, তারপরে আপার হাউস তো আসছেই। আর এটা মানে প্রপোর্শনের রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে হবে কিনা, তারপরে প্রাইম মিনিস্টারের টার্ম যেটা কিরকম ডিসাইড হবে। আপনার কাছে কি এমন কিছু বিষয় আছে যেটা আসলে আনা উচিত কিন্তু আনা হচ্ছে না? না, এরকম নয়। এই জন্য সবকিছু তাহলে আনা হচ্ছে, ওরা ওরকম করে তো বলা আবার কখনোই সঙ্গত নয়। এই জন্য যে অনেক চিন্তা তো বাদই পড়ে যেতে পারে, যেটা আমার মধ্যে আসেই নেই, বা আমরা একটা গ্রুপ কাজ করছি তাদের মধ্যে আসে নেই। কিন্তু যে কোয়েশ্চেনটা আমাদের কাছে দেওয়া হয়েছে এটার উপরে তো আমরা চর্চা করছি বেশ কয়েকদিন, নিজেরা পড়ে পড়ে বুঝে নিজেদের মধ্যে কথাবার্তা বলে টিক মার্কগুলো দিয়েছি। এবং এইখানে আর নতুন কিছু যোগ করার কথা আমরা বলি নাই। যেগুলো বলেছি একটাই, সেটা ছিল অম্বুডসম্যান, ন্যায়পাল, এটা বলেছি, এটা করা হয়নি। আর একটা জিনিস আমরা বলেছি তা হচ্ছে যে প্রধানমন্ত্রীর জবাবদিহিতা, অথবা তাকে কোনো শাস্তির বিধান, বা তাকে উনি যদি কোনো অন্যায় করেন কিছু করেন। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ভার্চুয়ালি কোনো কিছুই তাকে টাচ করেন। ওনারা বলছেন কেন আর্টিকেল 70 যদি উঠেছে তার মানে তো তাকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারলাম, কিংবা আমরা তার নামে নো কনফিডেন্স দিতে পারছি। তো একটা বড় যদি মামলার একটা অভিযোগ আসে তাহলে তো মামলা তো করতে পারেন না। এই ধরনের অনেকগুলো জায়গা আছে, ওখানে রেস্ট্রিকশন করা দরকার। আর একটা এখন যেটা জটিলতা হয়েছে সেটা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন দিয়ে। এইটাও আমি জানি না, ঠিক কিছু কিছু বিষয় হয় কিন্তু জানি একটা টাইমে আপনি ক্লিয়ার করতে পারেন না। আমরা পলিটিশিয়ানরা বলি যে আমরা সব আনসার জানি, বাট অ্যাকচুয়ালি আমরা সব জানি না। এরকম জায়গায় আমি যেমন নারী প্রতিনিধিদের ব্যাপারটা নিয়ে আমি দেখছি যে ওইখানে আপনার যারা বৈঠকে বসছেন তারাও বিক্ষিপ্ত কথা বলছেন। একজন পুরুষ একটা সংসদে আসনে নির্বাচন করছেন, তার জান বেরিয়ে যায়। আপনি ডাইরেক্ট ভোট দেবেন মানে 3টা আসনে ভোট করবেন একজন নারী, উনি কতখানি করতে পারবেন, এটা ক্যাপাসিটির মধ্যে পড়ে কি না। এখন যদি বলেন না হোল পার্টি মিলে করবে ইত্যাদি অনেক কিছু বলা যায়, তাতে 1-2টা পারবে, বাকিরা পারবে না। এই জন্যে এইটা একটা জুড়েছে। সে কীরকম করে প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারেও ওনারা যেরকম প্রস্তাব দিয়েছেন, একেবারে ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত বেসিক জায়গা থেকে সবাইকে নিয়ে প্রায় 50,000 বা তার বেশি হবে তাদের দিয়ে ভোট। তাইলে আবার পার্লামেন্টারি ডেমোক্রেসির মতো থাকে কি না, অথবা ইউনিয়ন কাউন্সিলের সদস্যরাই কি ক্যাপাবল নাকি প্রেসিডেন্ট ডিসাইড করতে, তার সাথে কত বেশি মানুষ আছে যারা করতে পারে। এই জন্যে এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কেউ যদি মনে করে দিস ইজ দি এন্ড ইন ইটসেলফ, তা না। আপনি যতগুলো এনেছেন তারপরে যখন সংসদ বলবে আরও নতুন 100টা ইস্যু আসতে পারে, আবার এর মধ্যে অনেকগুলো আপনাকে রিডান্ডেন্ট মনে হতে পারে। এই প্রক্রিয়াটা চলতে হবে, এইটা সবাইকে অ্যাগ্রি করতে হবে যে আমরা সংস্কারের মধ্যে দিয়েই গণতন্ত্রকে পরিশীলিত করব, রিফাইন করব এবং পারফেকশনের দিকে যাব। সেরকম করে যদি করি এবং অ্যাটিটিউড যদি থাকে, আমি মনে করি তাহলে আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। ওই অর্থেই কিন্তু আমি বলছি যে ইলেকশনের বলটা গড়িয়েছে, যদ্দূর আমি অ্যাচিভ করেছি তার ভিত্তিতে ইলেকশন করবো। কারণ আমার কাছে তো নির্বাচন করার বিকল্প নাই। আমি যদি এখন যে কোনো বিষয় নিয়ে তর্ক করে, ঝগড়া করে, নিজেদের মতান্তর করে নির্বাচনটা বন্ধ হয়ে যায়, তাহলে রেজাল্ট কী হবে? এই গভর্নমেন্ট তো থাকতে পারবে না। কোন গভর্নমেন্ট আসবে? তার মানে একটা ডার্ক টেস্ট কিছু একটা আসবে, ওইটা তো আমি চাইতে পারি না। এই জন্যে এইখান থেকে চলবো এবং এইভাবে আমি মনে করি যদ্দূর আছে সেটা চলুক। আরও নতুন কেউ যদি কিছু বলে তাহলে বলবেন।
আমি যেটা শুনেছি তা হচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে তারা এইটাকে ওয়াইড আপ করতে চান, এই ডিসকাশন। সেকেন্ড রাউন্ড মানে টোটাল এই সংস্কারের উপরে আলোচনাটাই তারা কনক্লুড করতে চান। সেটা করবারই কথা, কারণ আপনি ইলেকশনে যেতে হলে ওই যারা বলেছেন না যে সংস্কারের ব্যাপারটাকে একটা ভিজিবল জায়গায় আসতে হবে, সেই ভিজিবল জায়গায় আনবার জন্যে তারা যতদূর কোনো একটা জায়গায় তো সেটা জ্যোতি টানবেন, তারপরে আবার নতুন করে আসলে তখন আসবে, এই পর্যন্তই হবে। থ্যাংক ইউ জাহিদ ভাই। এই সরকার তো আসলে মানে সংস্কার তো শুরু থেকেই শুনছিলাম, কিন্তু আলটিমেটলি ঐক্যমত্য কমিশনের পরে আসলে আমরা একেবারে ভিজিবল বা খুব আশান্বিত হচ্ছি যে এখানে যে ডিসিশনগুলো হবে সেগুলো আসলে সংস্কার হবে। কিন্তু আরও অনেক সংস্কারের কথা যে আমরা শুনছিলাম বা আশা করছিলাম যে কাঠামোগত জায়গায় এই বড় সংস্কার ছাড়াও যে নানা ধরনের সংস্কার, খুবই বেসিক সংস্কার, ধরেন দুর্নীতি থাকবে না, আমাদের প্রশাসন নিজের মতো করে কাজ করতে পারবে, সেই সংস্কারগুলো কি আসলে এই সরকার করে যেতে পারবে নির্বাচনের আগে? করে যেতে পারা উচিত ছিল। আমি গতকাল একটা রিপোর্ট দেখলাম যেখানে সরকার প্রশাসন সংস্কার কমিশন, যেটা জনপ্রশাসন সংস্কার কমিশনের বেশ কিছু রিপোর্ট মানে তাদের সুপারিশ বাস্তবায়ন করতে বলছে। মানে এই একটা প্রশ্নের জবাব আমি নিজেও খুঁজে পাই না। খেয়াল করবেন, ঐক্যমত্য কমিশনে 5টা সংস্কার কমিশনের রিপোর্ট গেছে, একটা যায়নি। পুলিশেরটা সরকার বলছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবেই করা যায়। নির্বাচনে পুলিশ এত জরুরি জিনিস, পুলিশ সংস্কার কমিশন নিয়ে সমালোচনা আছে, কিন্তু এটার কি কমিশনের রিপোর্ট বা সুপারিশগুলো বাস্তবায়ন করা হয়ে গেছে? হয়ে যায় নাই। 128টা প্রস্তাবনা এই সবগুলো থেকে, ওগুলো ঐক্যমত্য কমিশনের লিস্টে দলগুলোর কাছে পাঠায়ও নাই, ওগুলো করতে বলেছে। কিছুদিন আগে একটা রিপোর্ট এসছে, ওগুলো কোনো অগ্রগতি নেই। আর আমি সর্বশেষ ঐক্যমত্য কমিশনে যেদিন প্রধান উপদেষ্টা সবাইকে নিয়ে বসলেন, সেদিন মান্না ভাই নিশ্চয়ই সেখানে ছিলেন, যেন সালাউদ্দিন আহমেদ একটা বক্তৃতা করেছেন, এটার একটা ক্লিপ বাইরে চলে এসছে। সেখানে তিনি স্পষ্টভাবে বলছেন 3 মাস আগে আমরা অনেকগুলো সংস্কারে তো একমত হয়ে গেছি। মানে আমাদের মূল সংকট সাংবিধানিক কিছু কাঠামোগত সংস্কার নিয়ে, আর বাকিগুলো যেগুলো আইন অ্যামেন্ড করে করা যায় এখন অর্ডিন্যান্স দিয়ে, অধ্যাদেশ দিয়ে করবে, তো এগুলো রাজি। উনি বলছেন যে 3 মাস আগে তো এই কমিশনেই আমরা অনেকগুলোতে একমত হলাম, ওগুলো কার্যকর হচ্ছে না কেন? তো সরকারের সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে একটা গড়িমসি আছে, এটা খুব স্পষ্ট। এটা কি তার এক ধরনের অবহেলার জন্য, নাকি তার কোনো ধরনের পরিকল্পনা আছে? কারণ আমরা সবই ভাবতে হবে, একটা সময় নির্বাচন, এখন হবে না তখন হবে, সময় লাগবে সংস্কারের জন্য। এই আলাপগুলো যেহেতু সরকারের ভেতর থেকেও ছিল, কেউ এটাকে এভাবে ইন্টারপ্রিট করতে পারেন যে আপনি এই ব্যাপারগুলো ঝুলিয়ে রাখছেন। তো সরকার আসলে সংস্কারের ব্যাপারে এতদিন অন্তত কার্যকর করার ব্যাপারে তারা যথেষ্ট আন্তরিক ছিলেন না। এটা হলে অনেক আগে, অনেক এগুলো সংস্কারও কিন্তু ছোট না, অনেক অনেক বড় সংস্কার। এগুলো এখন কতটা আশাবাদী, এখন যেগুলো ঐক্যমতে আসবে নির্বাচনের আগে, সেগুলো কি বাস্তবায়ন হবে? বাস্তবায়ন হওয়া কঠিন না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। যেমন ধরুন আমাদের সংস্কার কমিশন, আমরা সংসদ নির্বাচনের যে আইন আরপিও, গণপ্রতিনিধিত্ব আদেশ, এটার বেশ ম্যাসিভ একটা সংস্কারের প্রপোজাল দিয়েছি। দলগুলো যদি রাজি হয়, আমরা কাজটা এটা অন্যরাও একইভাবে করেছে। আমরা কিভাবে করেছি? যেমন ধরুন ওই আইনের কত ধারার কোন বাক্যটা পরিবর্তিত হবে, আমরা ওই বাক্যটা লিখেও দিয়েছি। কোন শব্দটা পরিবর্তিত হবে, যেটা আইন মন্ত্রণালয় করে, আমরা কিন্তু সেই রকমভাবেই খুঁটিনাটি করে দিয়েছি। সুতরাং সরকার যদি চায়, এগুলো আসলে খুব অল্প সময়ের ব্যাপার, এগুলো করে ফেলা যাবে। মাহমুদুর রহমান মান্না, আপনি কতটা আশাবাদী সংস্কার নিয়ে, সংস্কার বাস্তবায়ন? একটা জিনিস একটু বলে রাখি, যেগুলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, আর্টিকেল 70 নিয়ে ঐক্যমত্য হয়েছে, বা এখন যদি এনসিসি বা কিছু নিয়ে হয়ও, এগুলো তার এই সরকারের সময়ে কাজ না, এগুলো পরের সরকারকেই করতে হবে, পরের সংসদকেই। সংবিধান পরিবর্তন, এই সরকার তো সংবিধান পরিবর্তন করতে পারবে না। আচ্ছা, এটার পর আসলে আমার প্রশ্নটা হবে যে তাহলে এই সরকারের আমলে মানে এই কমিশন বা এই বৈঠকের মানে গুরুত্ব হচ্ছে ওনারা একটা জুলাই চার্টার করবেন। জুলাই চার্টার করে যে আমরা একমত হয়েছি, সো পরে যে সংসদটা হবে সেটা যে ফর্মই হোক, সংসদের ফর্ম কি হবে সেটা নিয়েও ডিবেট আছে। এটা কি শুধু সংসদ হবে, নাকি এটার সাথে এটা গণপরিষদ হবে, নানান আলোচনা। কিন্তু শুধু সংসদও অ্যামেন্ড করে এটা করতে পারে। এটার এই কারণে করছে যে বিএনপি সহ আর সব দল যদি একমত হয়, পরের সংসদে এটা সংশোধন করার মতো তাদের মেজরিটি থাকবে, তারাই সেটা করবেন। এই ঐক্যমত্যটা আলোচনার কারণ হচ্ছে এটা। মাহমুদুর রহমান মান্না, আপনার কি মনে হয় এই ঐক্যমত্য কতটা গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য? ঐক্যমত্য তো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ঐক্যমত্য কতখানি হবে সেটা আপনি প্রশ্ন করতে পারেন, সেটা এখনই বলা যাবে না। তবে আমি তো বললাম এরকম করে যে আমি দেখছি হচ্ছে কিছু কিছু করে। আগে তো ধরেন কথাই বলা হয়নি, রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে এইসব নিয়ে আলোচনাই করে নাই, এই আলোচনাটা শুরু হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই যে এক্সারসাইজটা করা হচ্ছে, এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। মানে একটা জিনিস আপনি শুরু করলেন, এখন গ্রামের লোকও কনস্টিটিউশন নিয়ে আলোচনা করছে, সংস্কার নিয়ে আলোচনা করছে, এটা একটা সোজা বড় কথা না। কিন্তু এই যে এত মানে ফার্স্ট মেজরিটিকে টাচ করছে, পলিটিক্যাল পার্টির সবাইকে তো এগুলো কথা বলতে হচ্ছে, প্রত্যেক পার্টি সেন্ট্রাল কমিটি এই প্রপোজালগুলো নিয়ে বসছে, তার ফলে এটার একটা চর্চা হচ্ছে,
এবং চর্চার ফলে জ্ঞান বাড়ছে, ঐক্যবদ্ধতা বাড়ছে, এবং শুধু যে দল নিজের কথা বলছে তারা পরস্পরের সাথেও কথা বলছে, এইটার একটা রেজাল্ট হবে। কদ্দূর হবে সেটা আপনি যদ্দূর দেখছেন তদ্দূর পর্যন্ত, তার বেশি এক্সপেক্ট করে আশাহত হওয়ার কোনো মানে নেই, যেটা হয়নি এখন পর্যন্ত। যেমন ধরেন এনসিসি, মানে এনসিসি যেরকম করে জাহেদ বললেন না, এইটা সাধারণ মানুষ তো বুঝবে না। সাধারণ মানুষ কি, আপনি অনেক পার্টি সেন্ট্রাল কমিটির মেম্বারদেরও দেখবেন যে তারা এটা ভাবেই নি, হয়তো ভালো করে খেয়ালই করে নেই যে এটা একটা নতুন কিছু হচ্ছে, এটা একটা কি মানে প্যারালাল বডি হচ্ছে, সুপ্রা বডি হচ্ছে, কি টাইপের, অনেক বড় প্রশ্ন আসতে পারে এটার মধ্যে, ভাবে নাই। তো এই ভাবনাটা তো ভাববে, এখন না হলেও এই ভাবনাটা এইখানে বন্ধ হয়ে যাবে না। সেই অর্থে আমি মনে করি যে অনেক বড় অ্যাচিভমেন্টই হবে। এরা তো শুরু করেছে এবং চলছে, এবং এই পর্যন্ত আমি এটা মনে করিনি যে, বা আমি দেখিনি যে তারা কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রথম থেকেই বলছে কিছুই চাপিয়ে দেওয়া যাবে না যদি ঐক্যমত্য না করা যায়। এখন ঐক্যমত্যের ব্যাপারটা হচ্ছে কি যে, ধরেন আপনার একটা বিশ্বাস, এই বিশ্বাস কি 2-3 বৈঠকের মধ্যেই আলাদা হয়ে যাবে নাকি? আমি আর একটা আপনার বিশ্বাসের বিপরীতে একটা বিশ্বাসের কথা বললাম, আপনি একটা ধাক্কা খাবেন, চিন্তা করবেন, এই চিন্তার প্রক্রিয়াটা শুরু হবে, এখনই রেজাল্ট পাওয়া যাবে তা আশা করা যায় না। কথা শুনে আমরা আশাই পেলাম আসলে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আরো কথা নিশ্চয়ই বলবো এই বিষয়ে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আবার দেখা হবে দেশ, রাজনীতি, মানুষের কথা বলতে। বিদায় নিচ্ছি আজ।